আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি একটা ভিডিও করতে বাধ্য হলাম। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বস্তা পচা পড়া অনেক কনটেন্ট তৈরি হচ্ছে। বর্তমান যুগোপযোগী আ এই ভিডিওটা করাটা খুব জরুরি। বর্তমান প্রেক্ষাপটে আ বাংলাদেশের উত্তর অঞ্চল, বিশেষ করে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে প্রচুর পরিমাণে এখন বজ্রপাত হচ্ছে। এটার ইংরেজি মাস শুরু নভেম্বর থেকে শুরু হয় এবং জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে মোটামুটি শুরু হয়। তবে মার্চ, এপ্রিল, মের দিকে এটার ঝুঁকিপূর্ণ থাকে। এটা জুন, জুলাই পর্যন্ত স্থায়িত্ব থাকে এটার। গতকাল ছিল 4 জুন সন্ধ্যায় যেটা নিউজে পাওয়া গেছে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে অন্তত 12 জন মারা গেছে। আমাদের উত্তর অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, নীলফামারী সবচেয়ে বেশি লোক নিহত হয়েছে আপনার চাঁপাইনবাবগঞ্জে প্রায় 6 জন। বাকি জেলাগুলোতে একজন করে মারা গেছে। এখন আমি যদি একটা পরিসংখ্যান রিপোর্ট দেখাই, সেটাতে দেখা যাবে যে 2015 থেকে 2025 সালের মধ্যে এর মাঝে 2015 সালে মারা গেছে 215 জনের মতো, 226 জনের মতো মারা গেছে এবং 2016 সালে মারা গেছে 391 জন, 2017 সালে মারা গেছে 388 জন এবং 2018 সালে মারা গেছে 359 জন। এভাবে পর্যায়ক্রমে 300-400 জন প্রতি বছর মারা যাচ্ছে। এখন একটা যদি জরিপে দেখা যায়, বেশিরভাগ সময় কৃষক বেশি মারা যাচ্ছে, কারণ কৃষকেরা কাজের সূত্রে মাঠে থাকে। অন্য দিকে জরিপ করে দেখা যায় যে ছাত্র শিক্ষার্থী অনেক মারা গেছে। রিপোর্টে আরও দেখা গেছে যে বাড়ির আশেপাশে উঠানে থাকা অনেকেই মারা গেছে। এখন প্রশ্ন হলো যে বজ্রপাত কেন হয়? সহজ কথায় যে আমরা বলতে পারি যে আকাশে মেঘের ঘর্ষণ তৈরি হওয়া বিশাল পরিমাণ স্থির বৈদ্যুতিক যখন মাটিতে নেমে আসে তখন তাকে বজ্রপাত বলে। এখন বিজ্ঞানসম্মত প্রক্রিয়া কিভাবে বলে যে ঘর্ষণ ও চার্জ তৈরি হয়। ঝড় বৃষ্টির সময় আকাশে মেঘের প্রচুর পরিমাণে কণা এবং বরফকণা তৈরি হয়। এগুলো যখন একে অপরের সাথে প্রবল বেগে ধাক্কা লাগে বা ঘষা লাগে তখন মেঘের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রিক চার্জ বা আধান তৈরি হয়। সাধারণত মেঘের উপরের অংশ পজিটিভ এবং নিচের অংশ নেগেটিভ চার্জ জমা হয়। এখন আকর্ষণটা কি? মেঘের নিচের অংশের তীব্র নেগেটিভ চার্জের কারণে মাটিতে যেমন গাছপালা, বাড়িঘর, খোলা মাঠে পজিটিভ চার্জ জমতে শুরু করে। আমরা বলতে পারি যে ডিসচার্জ এবং বজ্রপাতটা কিভাবে ঘটায়। তো যখন মেঘের নেগেটিভ চার্জ এবং মাটির পজিটিভ চার্জের আকর্ষণ খুব শক্তিশালী হয়ে যায়, তখন মাঝখানের বাতাস আর সেই বিদ্যুৎকে আটকে রাখতে পারে না। ফলে মেঘ থেকে তৈরি বিদ্যুৎ মাটির দিকে ছুটে যায় এবং তখন বজ্রপাত সৃষ্টি হয়। প্রশ্ন হলো যে বজ্রপাতে মানুষ কেন মারা যায়? ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্ট, হৃদযন্ত্র বন্ধ হওয়া। যে বজ্রপাতের সময় কোটি কোটি ভোল্ট বিদ্যুতের মানুষের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয়। আমাদের হৃদযন্ত্র বা হার্ট একটি নির্দিষ্ট প্রাকৃতিক ইলেকট্রিক সিগন্যাল চলে। বজ্রপাতের বিপুল বিদ্যুৎ শরীরের ভেতর দিয়ে যাওয়ার সাথে সাথে হার্টের সেই সিগন্যাল সম্পূর্ণ ওলটপালট করে দেয় এবং তাৎক্ষণিক হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মানুষ মারা যায়। এটা বলা যায় যে বজ্রপাতের গুরুতর দহন বা পুড়ে যাওয়াটা যেটা হচ্ছে যে বজ্রপাতের উত্তাপ সূর্যের পৃষ্ঠভাগের চেয়ে প্রায় 5 গুণ বেশি, প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস। যে তীব্র তাপের সংস্পর্শে এলে শরীরের চামড়া, মাংস এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ মুহূর্তের পুড়ে কয়লা হয়ে যেতে পারে এবং নার্ভাস সিস্টেম এবং স্নায়ুতন্ত্র যেটা ধ্বংস হয় সেটা হলো যে তীব্র বিদ্যুতের
ধাক্কায় মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এটা আরেকটা হচ্ছে যে পরোক্ষ আঘাত, যেটা সাইড ফ্লাশ বলা হয়। সরাসরি মানুষের গায়ে বজ্রপাত না পড়লেও কাছাকাছি কোনো গাছ বা খুঁটিতে পড়লে সেই বিদ্যুৎ মাটিতে ছড়িয়ে পড়ে, যেটাকে বলে স্টেপ ভোল্টেজ বলা হয়। সেই ছড়ানো বিদ্যুতের শক খেয়েও মানুষ মারা যেতে পারে। এখন প্রশ্ন হলো যে বজ্রপাত থেকে আমরা কিভাবে সুরক্ষা পাবো, এই কৌশলটা কিভাবে শিখবো? প্রথমত আমরা ঘরের বাইরে থাকলে করণীয় কী থাকবে? উঁচু গাছ বা খুঁটি থেকে আমাদের দূরে থাকতে হবে। বজ্রপাতে সবসময় ভূমির সবচেয়ে উঁচু জিনিসকে আগে আঘাত হানে। তাই মেঘ ডাকলে হচ্ছে কখনোই বড় গাছ যেমন নারকেল গাছ, তাল গাছ বা আম গাছ অথবা ল্যাম্পপোস্ট বা বিদ্যুতের খুঁটির নিচে আমাদের কখনোই দাঁড়ানো যাবে না। 2 নম্বর হচ্ছে খোলা মাঠ বা ছাদ পরিহার করতে আমাদেরকে হবে। যে আপনি যদি খোলা মাঠে থাকেন তবে অবশ্যই আপনি হবেন সেই এলাকার সবচেয়ে উঁচু বিন্দু। তাই দ্রুত মাঠ ছেড়ে পাকা দালানের মধ্যে আশ্রয় গ্রহণ করতে হবে। বজ্রপাতের যে বিশেষ ভঙ্গি সেটা হলো যে লাইটেনিং ক্রস। যদি আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা না থাকে সেক্ষেত্রে খোলা মাঠে দাঁড়িয়ে না থেকে 2 পা একসাথে করে হাঁটু গেড়ে বসে পড়ুন এবং মাথা নিচু করে 2 হাত দিয়ে ঢেকে রাখুন। মাটিতে শুয়ে পড়বেন না, কারণ মাটিতে ছড়িয়ে থাকা বিদ্যুতের আপনার সেটা ক্ষতি করতে পারে। এখন ধাতব বস্তু এবং পানি থেকে সেটা হচ্ছে দূরে থাকতে হবে। যেমন ধরুন সাইকেল, মোটরসাইকেল, লাঙ্গল বা যে কোনো লোহা জাতীয় জিনিস স্পর্শ থেকে দূরে থাকতে হবে। আরেকটা হচ্ছে নদী, পুকুর বা বিলের পানিতে থাকলে দ্রুত ডাঙায় উঠে আসতে হবে। এবং ঘরের ভেতরে থাকলে আমাদের করণীয়টা কী? পাকা দালানে থাকতে হবে, যেটাতে বজ্রপাতের সময় টিনের ঘর বা খড়ের ঘরের চেয়ে পাকা দালান সেটা হচ্ছে অনেক বেশি নিরাপদ। এখন বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে, যেমন টিভি, ফ্রিজ, কম্পিউটার, ওভেনের মতো যেটা প্লাগযুক্ত ডিভাইস সেগুলোর সুইচ বন্ধ করে প্লাগ খুলে রাখতে হবে। আরেকটা হচ্ছে তারযুক্ত ফোন বা পানি ব্যবহার বন্ধ রাখতে হবে। সেটা হচ্ছে যে ল্যান্ডফোন ব্যবহার করা যাবে না। যেমন মোবাইল ফোন ব্যবহার বাধা নেই, তবে বাথরুমে যাওয়ার পর কল, যেটা হাত মুখ ধোয়ার কল, সেটা বিরত থাকতে হবে। এবং কারণ পানির পাইপের মাধ্যমে তো বিদ্যুৎ পরিবাহিত হয়। আরেকটা ব্যবস্থা হলো যে লাইটেনিং প্রতিরোধ ব্যবস্থা, লাইটেনিং রড, যেটা বড় বড় ভবন এবং বাড়িঘর যে সুরক্ষিত রাখতে ছাদে বজ্রপাত নিরোধক দণ্ড লাইটেনিং রড স্থাপন করাটা জরুরি। এটি বজ্রপাতের বিদ্যুৎকে সরাসরি তারের মাধ্যমে টেনে নিয়ে মাটির গভীরে নিরাপদে পৌঁছে দেয়, ফলে ভবনের কোনো ক্ষতি হয় না তেমন। এছাড়া সরকারি উদ্যোগে গ্রামীণ এলাকায় বেশি করে তাল গাছ রোপণ করাটা জরুরি। প্রশ্ন হলো এটা আমরা কিভাবে জনসচেতনমূলকভাবে কাজ করতে পারি? অ্যাট ফার্স্ট যেটা বলতে পারি যে বাংলাদেশের উত্তরাঞ্চলে যেমন ধরেন রাজশাহী, রংপুর বিভাগের জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত কোনো নির্দিষ্ট লক্ষ্য বা বার্তা, যেমন ধরুন সরকারি সচেতনতা, নির্বাচনী প্রচারণা, ব্র্যান্ডের বিজ্ঞাপন, এনজিও কার্যক্রম পৌঁছে দিতে হলে একটি নির্দিষ্ট কৌশল এবং স্থানীয় মাধ্যমে সাহায্য নিতে হবে। তৃণমূল পর্যায়ের প্রচারের জন্য কার মাধ্যমে কীভাবে কাজ করতে হবে সেটা মাধ্যমে কাজ করতে হবে। কী হলো অ্যাট ফার্স্ট হচ্ছে ইউপি চেয়ারম্যান বা মেম্বারের সংরক্ষিত নারী সদস্য, যেমন প্রতিটি ইউনিয়নের কেন্দ্রবিন্দু হলো চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বাররা। তো এরা যে কোনো সরকারি বা সামাজিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এদের কার্যকর সবচেয়ে বেশি। আরেকটা হচ্ছে যে ইউনিয়ন ডিজিটাল ইউডিসি উদ্যোক্তা, প্রতিটি ইউনিয়নে একজন করে ছেলে এবং মেয়ে উদ্যোক্তা থাকেন। তথ্য প্রযুক্তি বা যে কোনো ডিজিটাল সেবার প্রচারের জন্য এদের সবচেয়ে প্রয়োজন। এবং আরেকটা বিষয় হচ্ছে গ্রাম্য পুলিশ এবং চৌকিদার, যেটাকে বলা হয় যে প্রতিটি গ্রামে তিনি ঢোল পিটিয়ে বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য পৌঁছে দেওয়ার জন্য গ্রামে পুলিশদের ব্যবহার করা যায় এর মাধ্যমে।
এবং আরও অন্যভাবে বলা যায় যে উপজেলা এবং জেলা পর্যায়ে মাধ্যমে আমরা এটা প্রচারণা করতে পারি, যেটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবং জেলা প্রশাসক যে ডিসি সরকারি যে কোনো প্রচারণামূলক সমন্বয় তারা করেন এবং তাদের মাধ্যমে প্রতিটি দপ্তরের নির্দেশনা পাঠানো সম্ভব। এখন উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যিনি থাকেন, রাজনৈতিক এবং সামাজিক প্রচারণা তাদের প্রধান নেতৃত্ব থাকবে। আরেকটা মাধ্যম হচ্ছে যে সরকারি মাঠকর্মী, স্বাস্থ্য সহকারী, হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং পরিবার পরিকল্পনা কর্মী FWA, কৃষি উপসহকারী কর্মকর্তারা BS নিয়মিত বাড়ি যান এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা তারা করতে পারে। আরেকটা মাধ্যম হচ্ছে সামাজিক এবং ধর্মীয় ব্যক্তিত্ব, মসজিদের ইমাম এবং ধর্মীয় নেতা। উত্তরাঞ্চলের যে ধর্মীয় অনুশাসন খুবই জোরালো। জুমা নামাজের খুতবার পরে একজন ইমাম সেটা সচেতনমূলকভাবে তিনি প্রচার করতে পারেন এবং মানুষের মনে তিনি গেঁথে দিতে পারেন। এবং আরেকটা মাধ্যম হচ্ছে যে স্কুলের শিক্ষক এবং মাদ্রাসার প্রধান যিনি আছেন, তেনাকে মানুষ অনেক শ্রদ্ধা করে এবং তাদের মাধ্যমেই এটা প্রচার করা সম্ভব। এবং এটা আমরা কীভাবে প্রচার করব? প্রচার করার জন্য উত্তরাঞ্চলের যে ভৌগোলিক যে সাংস্কৃতিক প্রেক্ষাপট মাথায় রেখে আমরা এটার প্রচারকে 3 ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে প্রথাগত মাধ্যম, ডিজিটাল মাধ্যম, আরেকটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। এবং প্রথাগত মাধ্যমের মধ্যে কী থাকে সেটা হচ্ছে মাইকিং এবং লিফলেট, এবং ডিজিটাল মাধ্যমে সেটা থাকে ফেসবুক গ্রুপ। ব্যক্তিগত যোগাযোগ যেটা থাকে যে উঠান বৈঠক। প্রথাগত যেটা গ্রামীণ পদ্ধতি যেটাকে বলে যে মাইকিং এবং হাটবাজার কেন্দ্রিক প্রচার, এর মাধ্যমে করতে পারি। যেমন উত্তরাঞ্চল মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের সবচেয়ে বড় কেন্দ্র হলো সাপ্তাহিক বা দ্বিপাক্ষিক হাট, যেমন ধরেন মহাদেবপুর হাট বা ধাপের হাট এক্সেট্রা। হাটের মাইকিং করে লিফলেট বিতরণ করলে একদিনে হাজার হাজার মানুষের কাছে এটা পৌঁছানো সম্ভব হয়। মসজিদের মাইকিং ব্যবহার, যেমন ধরেন জরুরি বা তাৎক্ষণিক কোনো বার্তা, এটার মাধ্যমে যে দুর্যোগের পূর্বাভাস এটা আমরা এটার মাধ্যমে পৌঁছে দিতে পারি। আরেকটা হচ্ছে যে পোস্টার, ব্যানার এবং দেয়াল লিখনের মাধ্যমে। ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড, গুরুত্বপূর্ণ মোড় যেমন চায়ের দোকান, তাল বা বাজারের প্রবেশপথে ব্যানার এবং লিফলেট আমরা এটা লাগাই দিতে পারি বা বিতরণ করতে পারি। এবং এটাকে আধুনিক এবং ডিজিটাল পদ্ধতি, এই ডিজিটাল মেথডসের মাধ্যমে আমরা প্রচার করতে পারি। যেমন ধরুন আঞ্চলিক আমাদের ফেসবুক গ্রুপ। বর্তমানে উত্তরাঞ্চলে যে প্রত্যন্ত অঞ্চল যুব সমাজের সবচেয়ে বড় অংশ হচ্ছে ফেসবুক, এটা সক্রিয় থাকতে হবে। প্রতিটি জেলা উপজেলায় নামে বড় বড় ফেসবুক গ্রুপ বা পেজ রয়েছে, সেটার মাধ্যমে আমরা প্রচারণা করতে পারি। দিনাজপুর হেল্পলাইন, ফুলবাড়ি হেল্পলাইন এক্সেট্রা। তো আমরা মোবাইল SMS-এর মাধ্যমে এটা প্রচার করা যায়। নির্দিষ্ট জেলা বা উপজেলায় মোবাইল টাওয়ার আওতাধীন সকল নাম্বারে লোকেশন ভিত্তিক SMS পাঠিয়ে এটা আমরা প্রচার করতে পারি। আরেকটা হচ্ছে যে সরাসরি যোগাযোগ, যেটা বলে ডাইরেক্ট এঙ্গেজমেন্ট। উঠান বৈঠক গ্রামীণ নারীদের কাছে পৌঁছার জন্য একটি সবচেয়ে বড় কার্যকর ব্যবস্থা। বাড়ি উঠানে 10 থেকে 15 জন নারীকে একত্রিত করে এবং স্বাস্থ্যকর্মী বা NGO কর্মীরা সরাসরি এটা কথা বলতে পারে। এবং স্কুল কলেজের মাধ্যমে ক্যাম্পেইন করতে পারি, ক্যাম্পেইনের মাধ্যমে এটা প্রচারণা করতে পারি। আমরা যদি এটাকে সফলভাবে প্রচারণা করতে পারি, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা ব্যবহার। উত্তরাঞ্চলের যে আঞ্চলিক ভাষা, যেমন ধরেন রংপুর অঞ্চলের ভাষা কিংবা চাঁপাইনবাবগঞ্জের ভাষা যদি ব্যবহার করতে পারি, তাহলে এই ভাষার মাধ্যমে সহজে মনে গেঁথে যেতে পারে। যেমন আরেকটা ভাবে যে চায়ের দোকানকে টার্গেট করতে পারি, বিভিন্ন মোড়ে বা চায়ের দোকানে অডিও ক্যাসেট প্লেয়ারের মাধ্যমে আমরা এটা প্রচারণা করতে পারি। আবার সাংস্কৃতিক মাধ্যমের মধ্যে আমরা প্রচার করতে পারি, যেমন ধরেন রংপুর অঞ্চল ভাওয়াইয়া গান বা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান, এটার মাধ্যমে আমরা প্রচার করতে পারি। এতক্ষণ তো জনসচেতনমূলক কথা বললাম। এখন কথা হলো যে বজ্রপাত থেকে আমাদের কীভাবে নিরাপদ থাকতে হবে এবং করণীয় কী, সেটার কয়েকটা কথা বলবো। যেটা হলো যে আকাশে যখন ঘন মেঘ ডাকবে বা শব্দ শুনলে
শিশুসহ সকলকে ঘরের ভিতরে অবস্থান করতে হবে। মাঠের খেলাধুলা বা ঘুড়ি ওড়ানো এটসেট্রা থাকা যাবে না। সেটা যে কোনো শ্রমিক পেশা হোক বা কৃষি বা ছাত্র বা যে কোনো শ্রেণী পেশার লোক মাঠে থাকা যাবে না। দলবদ্ধ হয়ে অবস্থান করা যাবে না। আর বাড়িতে অবস্থানকালে কী করতে হবে? দরজা জানালা বন্ধ করে রাখতে হবে। আরেকটা প্রশ্ন হলো শিল কুড়াতে বা উঠানে থাকা যাবে না। আরেকটা হচ্ছে দরজা জানলা গ্রিল ধরে রাখা যাবে না। ঘরের বাইরে থাকলে কী করতে হবে? যেটা নিরাপদে আশ্রয় নিতে হবে। আর হচ্ছে কখনোই মাটিতে শুয়ে পড়া যাবে না। আরেকটা হচ্ছে খোলা বা ধাতুর নির্মিত ছাউনির নিচেও থাকা যাবে না, যেটাকে চাল বলা হয়। আর যে কোনো কাজ থেকে বিরত থাকতে হবে, যেমন ধরেন গাছের নিচে অবস্থান তো করা যাবে না, বাথরুমে ধাতব কল এটসেট্রা এটা হাতে দেওয়া যাবে না, এবং নদী বা হাওরের মাছ তো ধরাই যাবে না। পরিশেষে একটা কথা বলতে চাই যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে 2015 থেকে বা 2026 সাল পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 300 প্রতি বছরে ছড়িয়ে যাচ্ছে। এটার জন্য আমাদেরকে অবশ্যই নিজেদেরকে সচেতন থাকতে হবে, এবং বাংলাদেশ সরকার আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ইউনিসেফ যেটা মাধ্যমে প্রচার প্রচারণা চালে ইউনিয়ন পরিষদ অথবা জেলাভিত্তিক বা উপজেলা ভিত্তিক প্রচারণা করলে অবশ্যই জনসচেতন হবে, এবং এটা থেকে অনেকাংশ মৃত্যুর হার কমে যাবে। বজ্রপাতকে এটা আমরা অনেকে ভাগ্যের দোষ দিয়ে থাকি, তবে অবশ্যই আমাদের সচেতনের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত জীবন ফিরে পেতে পারি। আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে।